দুবাইয়ে মানব পাচার চক্রের মূল হোতা সহ আটক ৩। ১,০০০-এর বেশি নারীকে পাচারের অভিযোগ। দেশের ১৬টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার ওপরে। বৃষ্টি না কমলে বন্যা ১ মাস স্থায়ী হওয়ার শঙ্কা। রিজেন্টের চেয়ারম্যান শাহেদের পাসপোর্ট জব্দ। মন্ত্রণালয়ের নির্দেশেই চুক্তি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে ২৮ জুলাই পর্যন্ত। বিশ্বে একদিনে করোনা আক্রান্ত ২,১৪,০০০-এর বেশি। সংক্রমণ ঠেকাতে অবশেষে মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প। আপনাদের সবাইকে আমন্ত্রণ বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দুবাইতে মানব পাচার চক্রের মূল হোতা আজম খান সহ ৩ জনকে আটক করেছে সিআইডি। সম্প্রতি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, ১,০০০-এর বেশি নারীকে দুবাইতে পাচার করেছেন আজম। বেশি টাকায় চাকরি দেয়া হবে এমন প্রলোভন দেখিয়ে দুবাইতে পাঠানো হতো তরুণীদের। দুবাইতে নেয়ার জন্য এসব মেয়েদের কাছ থেকে টাকা নেওয়া হতো না, বরং প্রত্যেককে দেয়া হতো ২০ থেকে ৩০,০০০ টাকা। তাদের প্রথমে দেয়া হতো ডান্স বারে কাজ, পরে বাধ্য করা হতো যৌনকর্মীর কাজ করতে। রাজি না হলে দেয়া হতো ইলেকট্রিক শক। ওখানে গিয়ে এসব তরুণী নানাভাবে বাংলাদেশে ফোন করে বাঁচার আকুতি করত। সিআইডি জানায়, আটক আজম খানের বিরুদ্ধে ৬টি হত্যা মামলা সহ ১৫টি মামলা রয়েছে। এখনও তাদের পাঠানো কয়েকশো নারী রয়েছে দুবাইয়ের বিভিন্ন হোটেলে। এবং আমাদের সাথে জানতে চাই, একটি সিন্ডিকেটের একজন গডফাদারকে আমরা ধরতে পেরেছি। তাকে এবং তার ২ সহযোগীকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এই ব্যক্তি যেভাবে তার অপরাধ প্রক্রিয়া বা মানব পাচারের যে বিষয়টি সে যেভাবে করে, সেটা হলো তার এই দেশে অর্ধশত দালাল রয়েছে। এই দালালদের মাধ্যমে সে অল্প বয়সী যারা নারী আছে তাদেরকে প্রলুব্ধ করে। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ দেশের প্রধান নদ নদীর পানি ১৬টি পয়েন্টে বইছে বিপদসীমার ওপর দিয়ে। এতে করোনা মহামারীর মধ্যে দ্বিতীয় দফা বন্যার কবলে অন্তত ১০টি জেলা। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন কয়েকটি জেলা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে বন্যা দেখা দিতে পারে উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের নতুন কয়েকটি জেলায়। এ দফায় বন্যা ৪ সপ্তাহ স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। এদিকে সুরমা ও জাদুকাটা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ও তিস্তা নদীর পানি লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে আজও বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। সিলেট শহরে জলাবদ্ধতায় বেড়েছে জনভোগান্তি। নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েক লাখ মানুষ পুনরায় পানিবন্দী হয়েছেন। দুই দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার অবনতি হয়েছে। শহরের পাশাপাশি প্লাবিত হয়েছে জেলার ৭০০-র বেশি গ্রাম। পানিবন্দী অন্তত ৬ লাখ মানুষ। ভেঙে পড়েছে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। দুর্গতরা আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে। দেখা দিয়েছে খাবারের সংকট। টানা বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ শহর। পানি ঢুকে পড়েছে সব বাসাবাড়িতে। জাদুকাটার পানি বাড়ায় সদর উপজেলার পাশাপাশি হাওর অঞ্চলের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও দোয়ারাবাজারের ৭ শতাধিক গ্রামের ৬ লাখের বেশি মানুষ পানিবন্দী। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। ঘরের মধ্যে কম্বর পানি হইতে থাকা, নান্দা বাড়ার তো আরো সমস্যা। রাস্তা থাকারাম মানে যখন করোনার মানুষ মরে যায়, তো না অনাহারে মানুষ মরবো। কালকু সকাল থেকে রান্না বাড়া না, তো রাস্তা থাকে আর সন্ধ্যাবেলা গড়ো যায়। বন্যার কারণে জেলা সদরের সঙ্গে ৪ উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজকে যদি সুরমা নদীর পারে বাঁধ দেওয়া হতো, বেড়িবাঁধ হইতো, তাহলে এই শহরটা রক্ষা পাইতো। বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য বিতরণের দাবি জানিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা। শুকনো খাবার দিতে হবে মানুষকে এবং আশ্রয় কেন্দ্রে মানুষগুলাকে নিয়ে আসতে হবে। এই যে 14 তারিখ পর্যন্ত চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে, আমরা যে আগাম বার্তাটা পেলাম, এই কন্টিনিউ বৃষ্টি হলে পাহাড়ি ডলে তো আরো খারাপ অবস্থা হয়ে যাবে সুনামগঞ্জে। তবে এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় চাল ও শুকনো খাবার পৌঁছানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের মজুদ 400 মেট্রিক টন জিআর চাল, 8 লক্ষ টাকা জিআর ক্যাশ এবং 3 লক্ষ শিশু খাদ্য এবং 2 লক্ষ পশু খাদ্যের জন্য টাকা রয়েছে। সেটি আমরা আজকে উপজেলা নির্বাহী অফিসারদেরকে ক্ষয়ক্ষতি বিবেচনায় আমরা বরাদ্দ প্রদান করব। 25 জুন বন্যা দেখা দেয় সুনামগঞ্জে। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। আগের বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যার কবলে পড়ল জেলাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি জানতে এবারে চলে যাচ্ছি সিলেটে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে কোন কোন এলাকায় পানি বেড়েছে এবং শহরে জলাবদ্ধতার কি অবস্থা, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? প্রথমে জানিয়ে রাখবো, সিলেট জেলার যে 4টি নদী রয়েছে, সুরমা, কুশিয়ারা, সারি এবং পিয়াইন নদী, সবগুলা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবগুলো পয়েন্টে সবচেয়ে বেশি পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাইঘাটে এবং সিলেটেও কিন্তু নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে সিলেট মহানগরীর অন্তত 20টি এলাকায় এই মুহূর্তে পানিবন্দী অবস্থা রয়েছে। আপনাদের যদি দেখাই যে প্রত্যেকটি বাসায়, যে 20টা এলাকা বলছি, উপশহর, সুবহানীঘাট, চালিবন্দরের একাংশ, মাসিমপুর সহ যেসব এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যে হাঁটু পানি ভেঙে তাদের দৈনন্দিন কাজে বা বিশেষ প্রয়োজনে বের হয়ে আসতে হচ্ছে এবং এই যে সীমাহীন কষ্ট, এই যে দুর্ভোগ, এটি কিন্তু নদীর পানি বৃদ্ধির পাশাপাশি প্রচুর বৃষ্টির ফলে এই সমস্যাটি দেখা দিয়েছে। তার পাশাপাশি বলতে চাই, সিলেটের যে কানাইঘাট উপজেলা, সেই কানাইঘাট উপজেলার বোবার হাওর নামে একটি হাওর রয়েছে, সেখানটার যে বেড়িবাঁধ সেটি ভেঙে গিয়েছে, যার ফলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ছাড়াও সদর উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রশাসন যেটি করছে, যেসব এলাকা বেশি প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষদেরকে স্থানীয় যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানটায় নিয়ে যাচ্ছেন এবং সিলেট নগরীরও কিন্তু বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসন থেকে ইতিমধ্যে গ্রামাঞ্চলে উপজেলা পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু হয়ে গেছে এবং যাতে করে এই মানুষ, বন্যা দুর্গত মানুষ না খেয়ে থাকে সেজন্য জেলা প্রশাসকও সদা তৎপর রয়েছেন। মাধব কর্মকার, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির খবর জানতে এবারে চলে যাচ্ছি লালমনিরহাটে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, লালমনিরহাটে নতুন করে কয়টি এলাকায় বন্যার কবলে পড়েছে এবং সেখানকার দুর্গত মানুষদের এখন কি অবস্থা, জনদুর্ভোগ নিয়ে বা ক্ষয়ক্ষতি কাটাতে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? আসলে প্রথম দফা বন্যার পর দ্বিতীয় দফা বন্যা গতকাল থেকে শুরু হয়ে গেছে এখানে লালমনিরহাটে। প্রথম দফা বন্যা কিন্তু 10 থেকে 12 দিনের বন্যায় যে পরিমাণে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে এই 2 দিনের বন্যায় তার চেয়ে অধিক মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। সেটা হচ্ছে প্রায় 75,000 মানুষ এখানে পানিবন্দী অবস্থা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার আর 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আমাদের ধলা নদী যে রয়েছে, ধলা নদীর পানি তিস্তা নদীর ধলা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত যারা নদী যা তীরবর্তী এলাকার যারা বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন তাদের পক্ষ থেকে তাদেরকে এ পর্যন্ত 124 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে এবং পাশাপাশি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত নদীভাবে বিলীন রয়েছে বাড়িঘর, তাদের জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আরেকটি কথা বলা উচিত, জেলা প্রশাসনের পক্ষ থেকে চরাঞ্চলে যে সমস্ত বাড়িঘর রয়েছে, মানুষ রয়েছে এবং যারা তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য তারা ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদেরকে তারা বলেছেন যে যা নৌকা যাতে তাদেরকে নৌকা প্রস্তুত রাখতে বলেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন যে বাঁধ রয়েছে এই বাঁধগুলোকে সজাগ দৃষ্টি রাখার জন্য তারা ইতিমধ্যে জিআর বালুর বস্তা এবং জিও যে ব্যাগ রয়েছে এই সমস্ত মজুত রয়েছে। আমি একটি জায়গা দেখাবো, এটা হচ্ছে লালমনিরহাটে খুনিয়াগাছ ইউনিয়নের যে কুমারটারি, এই কুমারটারি একটি বাঁধ, আমি যে বর্তমানে যেখানে রয়েছে বাঁধ বানিয়াটারি, এই বানিয়াটারি পাশে যে বাড়ি দেখতেছেন এই বাড়িগুলো কিন্তু বন্যায় প্রায় 10 থেকে 12 দিন ধরে পানিবন্দী অবস্থা রয়েছে
এবং এই সমস্ত এই পানিবন্দী যে মানুষগুলি রয়েছে এদের মধ্যে বর্তমানে ত্রাণ সামগ্রী পর্যাপ্ত ঘাটতি দেখা দিয়েছে। তারা শুকনো খাবার পাশাপাশি যে রোগ নিরাময়ের জন্য যে ঔষধ এবং বিশুদ্ধ ট্যাবলেটের পানি ট্যাবলেট এই সমস্ত তারা দাবি করতেছে এবং তারা শুকনো খাবার এবং তারা খাদ্যের চাহিদা যে যতটুকু প্রয়োজন প্রতিদিনের যে খাবার চাহিদাটা তারা এই মুহূর্তে তার দাবি করছে প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমাদের সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। লক্ষ্মীপুরের ২০টি চরাঞ্চলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় প্রায় ৩ লাখ মানুষ ঝড় ও বন্যার চরম ঝুঁকিতে রয়েছেন। এতে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি সহ নানা ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। এলাকাটি দুর্যোগপূর্ণ চিহ্নিত করে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দ্বীপ চর গজারিয়ায় বসবাস প্রায় ২০,০০০ মানুষের। ঝড় বন্যায় বাসিন্দাদের আশ্রয়ের জন্য আগে এখানে আশ্রয় কেন্দ্র ছিল ২টি, কিন্তু কয়েক বছর আগে নদী ভাঙনে বিলীন হয়েছে ২টি আশ্রয় কেন্দ্রই। এখন প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্ক বাড়ে চর গজারিয়ার বাসিন্দাদের। চর গজারিয়া ছাড়াও তেলিরচর, বয়ারচর, সাহেবের হাট, চর কালকিনি ও রায়পুরের চর ঘাসিয়া সহ অন্তত ২০টি চরের মানুষের জন্য নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। বেড়িবাঁধ না থাকায় ঝুঁকি বেড়েছে অনেক জায়গায়। বন্যা দুর্গত এলাকা, যদি এখানে বন্যা হয় মানুষ গরু বাছুর নিয়ে অনেক সমস্যা হয়, অনেক বিপদ হয়। এলাকা যাওয়ার জন্য সরকারিভাবে বিভিন্নভাবে বলা হয়, মানুষ চর ছেড়ে এলাকাতে যায় না। আমার কোনো নিরাপত্তার কোনো জানের কোনো নিরাপত্তা নাই, হাজার হাজার গরু আছে মাঠ ভরা। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় দুর্যোগের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেন এসব চরাঞ্চলের বাসিন্দারা। তবে এসব প্রতিষ্ঠানের ভবনের অবস্থাও বেশ নাজুক। একটা মানুষের যদি রোগ মৃত্যু হয় উপরে যারা আছে গাড়ি ঘোড়া দেখবে নিতে পারে, কিন্তু আমাকে সেই নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, রাস্তা নাই, ঘাট নাই, কারেন্ট নাই। এই এলাকাতে মাত্র একটা আশ্রয় প্রকল্প হচ্ছে। এইখানে যদি আরো 2টা আশ্রয় প্রকল্প হয় তাইলে এই জনগণগুলো নিরাপদ জায়গা থাকতে পারে। এসব এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ওই এলাকার লোকজন কিছুটা হলেও ঝুঁকিতে আছে, এই ঝুঁকি নিরসনের জন্য আমরা আশাবাদী হয়তো এই বর্ষা মৌসুমের পরে যে নতুন আমাদের যে অর্থ বছর চলতেছে আর কি, চলতি অর্থ বছরে কোনোভাবে কোনো বরাদ্দ এনে সাইক্লোন সেন্টার করা যায় কিনা এই বিষয়ে আমরা কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। লক্ষ্মীপুর জেলায় আশ্রয় কেন্দ্র আছে মোট 104টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জেকেজির করোনা নমুনা পরীক্ষা দুর্নীতি নিয়ে তদন্তে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরী সহ 5 জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীর স্ত্রী চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এ নিয়ে জানাতে পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার কার্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানান। আপনি জানেন যে জেকেজি যারা করোনার নমুনা সংগ্রহের কাজ করতো তারা সারা বাংলাদেশে তাদের 107টি বুথ বসানোর কথা থাকলেও তারা কিন্তু মাত্র কয়েকটি বুথ বসায় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কিন্তু কোনো বুথে একটি নমুনা পর্যন্ত পরীক্ষা করা হয়নি এবং তারা সারা বিভিন্ন জায়গা থেকে যে নমুনাগুলি তারা আনতো সেই নমুনাগুলি কিন্তু তারা পরীক্ষা না করে ফেলে দিত এবং এই পরীক্ষা না করে ফেলে দেওয়ার পর তাদের মন গড়া একটা রিপোর্ট কিন্তু তারা যারা নমুনা পরীক্ষা করাতে আসতেন তাদেরকে দিতেন, ফলে মানুষ ভোগান্তির শিকার হতো। তো এমন কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু জিকেজির প্রধান সমন্বয়ক আরিফুল হক চৌধুরী সহ এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে এবং বাকিদের যে বিষয়গুলো সাবরিনা আরিফ চৌধুরী যিনি আরিফুল হক চৌধুরীর স্ত্রী, তাকে কিন্তু বলা হচ্ছিল সব জায়গাতে তিনি আসলে পরিচিত জেকেজির চেয়ারম্যান নামে, অর্থাৎ অলিখিতভাবে তিনি চেয়ারম্যান ছিলেন। আমরা এই বিষয়ে কিন্তু আজ সকালেই কিন্তু কথা বলেছি এই সাবরিনা আরিফ চৌধুরীর সঙ্গে। তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি আরিফুল হক চৌধুরী তার স্বামী বলে তাকে সবাই চেয়ারম্যান বলে ডাকতেন, কিন্তু আদতে তিনি আসলে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান না। তিনি দাবি করেছেন এমনটা যে তিনি যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তো তার পক্ষে চেয়ারম্যান থাকা সম্ভব না এবং এটার কোনো দালিলিক প্রমাণও নেই, তিনি এটা দাবি করেছেন। আর অপরপক্ষে আমরা তেজগাঁও জোনের যে উপকমিশনার পুলিশ কমিশনার রয়েছেন মোহাম্মদ হারুনার রশিদ, আমরা কিন্তু তার সঙ্গেও কথা বলেছি। তো তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে 6 জনকে আটক করা হয়েছে
তাদের প্রত্যেকেই কিন্তু এটি স্বীকার করেছেন, জবানবন্দি দিয়েছেন যে সাবরিনা আরিফ চৌধুরী যিনি কিনা জেকেজির চেয়ারম্যান, প্রত্যেকেই কিন্তু তাকে জেকেজির চেয়ারম্যান হিসেবেই দাবি করেছেন, যে অভিযোগটি কিন্তু সাবরিনা আরিফ বরাবরই অস্বীকার করে আসছিলেন। তো এই দাবির প্রেক্ষিতে কিন্তু আজ কিন্তু এই মুহূর্তে সাবরিনা আরিফ চৌধুরী এই যে তেজগাঁ জোনের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে অবস্থান করছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তো জিজ্ঞাসাবাদের কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদটি শুরু হবে এবং এই জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু আমরা আসলে বলতে পারবো যে পুলিশের তদন্ত কাজ ক্ষেত্রে কত দূরে গিয়েছে। আর সবকিছু মিলিয়ে আমি আপনাকে আরও একটি যে বিষয় জানিয়ে রাখতে চাই যে সাবরিনা আরিফ চৌধুরী যিনি দাবি করছেন যে তিনি চেয়ারম্যান নন এবং তিনি কিন্তু এর আগে একটি জিডিও করেছেন। তো সবকিছু মিলিয়ে যে পুলিশি তদন্ত আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, আমরা এখন সেটির জন্যই অপেক্ষা করছি। তিনি ঠিক 1:20-এর দিকে সাবরিনা আরিফ চৌধুরী কিন্তু তেজগাঁ জেলার উপকমিশনারের কাছে এসেছেন এবং তার যে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদ পরেই কিন্তু আমরা আসলে আরও কিছু বিষয় জানতে পারবো। তবে উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে প্রাথমিক তদন্ত, প্রাথমিক জিজ্ঞাসাবাদ, তাতে কিন্তু এটি দাঁড়িয়েছে, তারা দেখতে পেয়েছেন, তারা জানতে পেরেছেন যে সাবরিনা আরিফ চৌধুরী কিন্তু আসলে চেয়ারম্যান হিসেবে কাজ করতেন জেকেজিতে। এবং এই বিষয়ে যদি তারা প্রুফ পায়, আরও যদি প্রমাণ পায়, তাহলে সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তেজগাঁ জোনের উপপুলিশ কমিশনার। তো এই মুহূর্তে আমরা তেজগাঁ জোনের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে আছি এবং জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনা আরিফ চৌধুরীকে আনা হয়েছেন। তিনি এখন অভ্যর্থনা কক্ষে অপেক্ষা করছেন, কিছুক্ষণের মধ্যেই তাকে উপপুলিশ কমিশনারের যে কক্ষটি রয়েছে সেখানে ডাকা হবে। তো ডাকার পরই আসলে যে জিজ্ঞাসাবাদের পর যে বিষয়গুলি বেরিয়ে আসবে সেটি আমরা আসলে আপনাদেরকে তখনই আপনার মাধ্যমে দর্শকদেরকে তখনই জানতে পারবো। বিপ্রজিৎ চন্দ্র, আপনাকে ধন্যবাদ। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের পাসপোর্ট জব্দ করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে পাসপোর্ট জব্দ করা হয়। পরে সারোয়ার আলম জানান, তদন্তের স্বার্থে দুটি জায়গা থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কম্পিউটারের হার্ড ডিস্কে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে নিয়েছে রিজেন্ট কর্তৃপক্ষ। নষ্ট করা হয়েছে হার্ড ডিস্কও। মূলত সেগুলো উদ্ধারের চেষ্টায় চালিয়েছে পুলিশ। এ সময় রিজেন্ট হাসপাতালে শাহেদের কক্ষ থেকে একটি কম্পিউটার, শাহেদের পাসপোর্ট এবং গ্রুপ কার্যালয় থেকে জব্দ করা হয় কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক। তল্লাশিতে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে হওয়া আরও 20টি মামলার নথি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করে অধিদপ্তরের হাসপাতাল বিভাগ। শনিবার অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এর আগে রিজেন্ট চেয়ারম্যান শাহেদের বিষয়ে তারা কিছু জানতেন না। তবে মার্চে যখন কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নিচ্ছিল না, তখন রিজেন্ট হাসপাতাল কোভিড ডেডিকেটেড হিসাবে চুক্তি করার আগ্রহ জানায়। পরিদর্শনে গিয়ে লাইসেন্স নবায়ন পায়নি তারা, তবে চিকিৎসার স্বার্থে লাইসেন্স নবায়নের শর্তে চুক্তি সই হয় 21 মার্চ। 6 জুলাই রিজেন্টে অভিযান চালিয়ে করোনা পরীক্ষার সনদ জালিয়াতির প্রমাণ পায় র্যাব। এতদিন কিছু না জানালেও এর 4 দিন পর আত্মপক্ষ সমর্থন করল স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। অন্যদিকে জেকেজি গ্রুপের বিষয়ে অধিদপ্তর বলছে, তারা দক্ষিণ কোরিয়ার মডেলে বাংলাদেশে কিছু বুথ স্থাপন করার আগ্রহ জানায়। তখন নমুনা সংগ্রহ বাড়াতে তাদের অনুমোদন দেয়া হয়। শাহেদের রিজেন্ট কাণ্ডে জড়িত হাসপাতালটির এমডি মিজানুর রহমান, পিআরও তরিকুল ইসলাম শিবলি, শিবলি শালিকা, তানিয়া নুসরাত ও ওয়ার্ড বয় বাবলু। আর এই বাবলুই 10 থেকে 38,000 টাকা নিয়ে সংগ্রহ করেছে করোনার নমুনা, দিয়েছে মন গড়া রিপোর্ট। শাহেদের মদদে চিকিৎসক কর্মীদের করেছে নির্যাতন, প্রমাণ মিলেছে মারধরেরও। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। ডাক্তার ইমতিয়াজ কোথাও চাকরি না পেয়ে 23 এপ্রিল যোগ দেন উত্তরার রিজেন্ট হাসপাতালে। করোনার সময় নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে চাকরি দিলেও পরে কথা রাখেনি কর্তৃপক্ষ। ইমতিয়াজের অভিযোগ, হাসপাতালটিতে করোনা চিকিৎসায় শুরু থেকেই ছিল না পর্যাপ্ত ব্যবস্থা। 2 মেডিকেল অফিসার ও একজন কনসালটেন্ট ডাক্তার দিয়েই চলতো কাজ। অনেক রোগীকে ধরেন সুস্থ হয়ে গেছে বা সুস্থ হওয়ার দিকে বা ওই রোগীটাকে ডিসচার্জ দেওয়া যায়, সেসব রোগীটাকে তারা মাঝে মাঝেই আর কি আটকে রাখতেন বা মানে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আনার চেষ্টা করতেন না, মানে রোগীটাকে নিয়ে তারা ব্যবসা করার একটা চেষ্টা করতেন। হাসপাতালে ডাক্তারদের চেয়ে কদর বেশি ছিল স্টাফদের, এদের দিয়েই করানো হতো নানা অনিয়ম। ইমতিয়াজের অভিযোগ, ওয়ার্ড বয় বাবলু করোনার নমুনা সংগ্রহে রোগীভেদে আদায় করত 10 থেকে 38,000 টাকা, দিত মন গড়া রিপোর্ট। শাহেদের মদদে রোগীদের পাশাপাশি ডাক্তারদের সঙ্গেও দুর্ব্যবহার করত এই বাবলু। পরে চাকরি ছাড়তে বাধ্য হন ইমতিয়াজ।
ডাক্তারদের থেকে ওয়ার্ড বয়ের মূল্যটা অনেক বেশি। হ্যাঁ, তো ওয়ার্ড বয় একজন আছে বাবলু নামে, তো উনি হচ্ছেন যে ডাক্তার যে ডিউটি রুম, হ্যাঁ ডাক্তাররা যেই রুমে বসে ডিউটি করবে বা একটু রেস্ট নেবে সেই রুমটা দখল করে রেখেছে। রিজেন্টের আরেক চিকিৎসক মাহিয়া সাধারণ চিকিৎসার কথা বলে অল্প বেতনে চাকরি দিয়ে বাধ্য করানো হয় করোনা চিকিৎসায় দেয়া হয়নি কোনো সুযোগ সুবিধা। বাবলু তো মেন, বাবলুর সাথে ওয়ার্ড বয়ের সাথে এমডিএ হচ্ছে যত কিছু আছে সব মিনার সাথে করে ওয়ার্ড বয় যে আপনার বাড়ি থেকে যে স্যাম্পল গুলো কালেক্ট করতো আর 30% মনে হয় একে দিত, কিছু টাকা একে ওয়ার্ড বয় দিত আর বাকিগুলো তো সারা রাখতো। রিজেন্টের এই দুই চিকিৎসক জানাচ্ছেন করোনা পরীক্ষায় জালিয়াতি থেকে শুরু করে শাহেদের প্রায় সব কাজকর্মের পেছনে ছিলেন এমডি মিজানুর রহমান, জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলি, শিবলির শেলিকা তানিয়া নুসরাত ও ওয়ার্ড বয় বাবলু। সাধারণ ওয়ার্ড বয় হলেও বাবলুর উঠা বসা ছিল এমডি ও চেয়ারম্যানের সঙ্গে। শুধু এই দুই চিকিৎসক নন, হাসপাতালের অন্যদের ওপরও খবরদারি করত বাবলু। মারধরও করেছেন অনেককে। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই পলাতক সে। এদিকে র্যাব জানিয়েছে শাহেদকে গ্রেপ্তারের খুব কাছাকাছি পৌঁছে গেছেন গোয়েন্দারা। রিজেন্ট কাণ্ডে শাহেদের পাশাপাশি তার সব সহযোগী আইনের আওতায় চলে আসবে। যে মামলাটি করেছে নিয়মিত মামলা হচ্ছে উত্তর পশ্চিম থানায়, ওই মামলাটি তদন্তভার র্যাব গ্রহণ করবে বলে আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আমরা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করব। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যখন গোয়েন্দা আমাদের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা আমরা নিয়োগ করব, তখন আশা করি আমরা বিস্তারিত জানতে পারব। রিজেন্টের অনিয়মের মামলায় 17 আসামির মধ্যে নেই এমডি মিজানুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শিবলির শেলিকা তানিয়া নুসরাত ও ওয়ার্ড বয় বাবলুর নাম। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানি 19 জুলাই। 21 দিনের রিমান্ড শেষে এরই মধ্যে পাপুলকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি জেনারেল শেখ মাজিন আল জারাহ। মানব ও অর্থ পাচারের অভিযোগে 6 জুন কুয়েতে আটক হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের কাছে কুয়েতের এক আমলাসহ 3 জনকে 21 লাখ দিনার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন তিনি। ভিসা বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী নেওয়ার জন্য ওই ঘুষ দেয়া হয়। তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসে স্থানীয় আরও অনেক মদতদাতার নাম। এরই ধারাবাহিকতায় পাপুলকে সহযোগিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি জেনারেল শেখ মাজিন আল জারাহ। রিমান্ডে পাপুল তার নাম জানানোর পর বৃহস্পতিবার শেখ মাজিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গালফ নিউজ বলছে, ঘুষের বিনিময়ে পাপুলের অনেক কাজ করে দিতেন কুয়েতের এই কর্মকর্তা। এদিকে পাপুল কুয়েতের নাগরিকত্বের তথ্য গোপন করে থাকলে তার সংসদ সদস্য বাতিল হয়ে যাবে বলে বুধবার জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিনই অবশ্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিকত্ব নয় বরং এলিয়েন্স রেসিডেন্ট ল বা বিদেশিদের জন্য আবাসিক আইনের আওতায় সেখানে অবস্থান করছেন পাপুল। পাচারের শিকার 5 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ আনে কুয়েতি প্রসিকিউশন। এরই মধ্যে পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করেছে কুয়েত সরকার। সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে গিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলা পাপুল 2018 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। অভিযোগ প্রমাণিত হলে 5 থেকে 15 বছরের জেল ও জরিমানা হতে পারে তার। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহে 2 দিন দোকান খোলা রাখতে চান ওয়ারির লকডাউন এলাকার ব্যবসায়ীরা। ঈদের আগে এলাকার ভেতরে দোকান বন্ধ থাকায় লোকসান হচ্ছে দাবি করে তারা এই আবেদন জানিয়েছেন। লকডাউনের 9ম দিনে কিছুটা কমেছে স্থানীয় বাসিন্দাদের করোনা বিধি ভাঙার প্রবণতা। তবে এখনও ওয়ারি থেকে প্রতিদিন বের হচ্ছেন আর প্রবেশ করছেন 1000-এর বেশি মানুষ, যার মধ্যে রয়েছেন ভেতরে থাকা 3টি সুপার শপের কর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ। জরুরি প্রয়োজনে এলাকায় আসা যাওয়ার জন্য 2টি পথ খোলা রয়েছে। সকাল থেকে পরিচয়পত্র দেখিয়ে এলাকার বাইরে যাওয়া পেশাজীবীদের মধ্যে রয়েছেন সাধারণ ছুটির আওতায় থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। করোনার স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা।
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই কার্যক্রম শুক্র ও শনিবার ছাড়া ২৮ জুলাই পর্যন্ত চলবে বলে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময়ে ৩টি পণ্য বিক্রি করা হবে। পণ্যগুলো হচ্ছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫২ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন সর্বোচ্চ ১ কেজি নিতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার কিনতে পারবেন। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিতের কথা জানিয়েছে টিসিবি। এছাড়াও দেশব্যাপী ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে চলবে এ বিক্রয় কার্যক্রম। টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত সৈয়দ আলম মাদক ব্যবসায়ী, দাবি বিজিবির। ভোররাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেয়ারি খাল এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের অবস্থান নেয় টহল দল। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দলটি। এ সময় পাড়ে অপেক্ষমান কয়েকজন তার দিকে এগিয়ে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করে টহল দলটি। এ সময় বিজিবি সদস্যদের ওপর গুলি শুরু হলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি শুরু করে তারাও। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে ৪০,০০০ ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। খাগড়াছড়ির রামগড়ে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ওমর ফারুক নিহত হয়েছে। শনিবার রাত ১১:১৫টার দিকে রামগড় উপজেলার কালাডেবা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ওমর ফারুক রামগড় সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওমর ফারুকের পিতা আলী নেওয়াজ জানান, ওমর ফারুক পার্শ্ববর্তী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। গতকাল রাত ১১টায় কালাডেবা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামগড় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২:২টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুরু হলো ডিজিটাল পশুর হাট। কোরবানির গরু কিনে এর উদ্বোধন করলেন ৩ মন্ত্রী প্রতিমন্ত্রী। এখান থেকে পশু কিনতে কোনো হাসিল লাগবে না বলে জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। এদিকে করোনা সংক্রমণ এড়াতে এবার মূল শহরের বাইরে বসছে ৬টি হাট। এরই মধ্যে শুরু হয়েছে ইজারা দেওয়ার প্রস্তুতি। করোনা সংক্রমণ এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে কোরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সে আলোকেই এবার হাট বসবে মূল শহরের বাইরে। ডুমনি, কাওলা, সাইদনগর, বসিলা, ময়নারটেক ও উত্তরা ১৭ নম্বর সেক্টরে নতুন করে হাট ইজারা দিচ্ছে উত্তর সিটি। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হলো digitalhat.net। এর অধীনে থাকছে দারাজ, আজকের ডিল, সাদেক এগ্রোর মতো প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্ম। আর এখান থেকে কোরবানির পশু কিনলে লাগবে না কোনো হাসিল। আপনারা অনলাইনের মধ্যে গরু কিনবেন, আমরা সকল ধরনের হাসিল মওকুফ করা হচ্ছে সেই অনলাইন ডিজিটাল হাটের মাধ্যমে যারা আপনারা গরুগুলো কিনবেন। আমরা অনুরোধ করব, আমাদের ঢাকার ভিতরে আপনারা জানেন যে গতবার আমরা ৯টি জায়গাতে গরুর হাট আমরা দিয়েছিলাম। গতবার দেওয়া হয়েছিল তেজগাঁতে কোনো হাট বসবে না। গতবার দেওয়া ছিল উত্তরা ১০, ১১, ১২ নম্বরে, ওখানেও কোনো হাট বসবে না। এই হাটের উদ্বোধন করে কোরবানির পশু কিনেছেন সরকারের ৩ মন্ত্রী। বাণিজ্য মন্ত্রীর পশুর দাম ১ লাখ, স্থানীয় সরকার মন্ত্রীর ১,২৮,০০০ আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর কোরবানির পশুর দাম ৮০,০০০ টাকা। গরুর হাটের এবারের এই ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আমরা নতুন মাত্রা যোগ হবে। ভবিষ্যতে যদি কোভিড প্যান্ডামিকের এইরকম প্রাদুর্ভাব নাও থাকে, তারপরও আমার মনে হয় আমরা যে কষ্ট করে মাঠে যাই, বাজারে যাই গরু কেনার জন্য, হাটে মাঠে, কিন্তু এটা আর করতে হবে না। ডিজিটাল মার্কেটিং এর যেটা ব্যবস্থা করেছে, সামনে কোরবানি, এখন ধর্মীয় বিধান মতে কোরবানি দিতে হবে, সেই বিবেচনায় এটা অত্যন্ত জরুরি। কিন্তু পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও দরকার। প্রয়োজনের তাগিদেই এবারের ব্যবহার আরো বেশি বৃদ্ধি পাবে
কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে কিন্তু ফিজিক্যাল হয়তো হাটই কমে যাবে, ডিজিটাল হাটের কেনা বেচাই কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। শুধু গরু কেনা নয়, চাইলে কোরবানি করিয়ে বাসায় বসেই মাংস পাওয়ার সুবিধাও পাওয়া যাবে এই অনলাইন হাটে। সেক্ষেত্রে পশুর মূল দামের সঙ্গে দিতে হবে 23% চার্জ, আর ঢাকায় হোম ডেলিভারির খরচ ১৫০০ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সহ সব আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার চললেও ট্রাইব্যুনালে তা শুরু হয়নি। ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতি চালুর দাবি উঠলেও সামনে আসছে নানা সীমাবদ্ধতা। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের মার্চে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম দিকে দ্রুতগতিতে বিচার চললেও এখন ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় স্থবির। গত ৬ মাসে রায় হয়নি কোনো মামলার। সবশেষ ২৬ জানুয়ারি একটি মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মার্চ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম চললেও পরে একজন বিচারক অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন থাকায় দেখা দেয় জটিলতা। আইন অনুযায়ী পূর্ণাঙ্গ বেঞ্চ না হলে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, যুক্তি উপস্থাপন করা যায় না। পরে অচলাবস্থা বাড়ায় করোনা পরিস্থিতি। ২ মাসের সাধারণ ছুটি শেষে সব আদালতে ভার্চুয়ালি বিচার কাজ শুরু হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা হচ্ছে না। কেবল ট্রাইব্যুনালের ওয়েবসাইটে মামলার শুনানির তারিখ নির্ধারণ করে দেয়া হচ্ছে। ভুক্তভোগী সাক্ষী এবং আসামিকে ভার্চুয়ালি বিচার কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো, উপস্থিত করা এই মুহূর্তে সঙ্গত কারণেই যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। ফলে এই মুহূর্তে ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনা করা সম্ভবপর নয় বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। ভার্চুয়ালি ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছেন আসামি পক্ষের আইনজীবীরাও। এছাড়া অনেক আসামি জটিল রোগে ভুগলেও ট্রাইব্যুনালের আদেশ ছাড়া চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। নড়াইলের এই মামলাটির আসামি দাউদ শেখ, সে অজ্ঞাত রোগে পুরো শরীর ফুলে গিয়েছে, কোনো চিকিৎসা হচ্ছে না। এই মামলার আসামিদেরকে আদালতের আদেশ ছাড়া নরমাল সময়েও কোনো চিকিৎসা দেওয়া হয় না, অন্তত যেন হয় কিছুটা হলেও তারা ন্যায় বিচার পাবে। স্থবির হয়ে পড়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাজও। এর মূল কাজই মাঠ পর্যায়ে অনুসন্ধান ও তদন্ত, পরে তা চূড়ান্ত করে প্রসিকিউশনের কাছে দেয়া হয়। এই মুহূর্তে 4টি মামলার তদন্ত প্রতিবেদন প্রস্তুত রয়েছে। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলেই এসব প্রতিবেদন জমা দেয়া হবে। যেহেতু আমরা কোর্ট থেকে বাইরে কাজ করি, আমাদের কার্যক্রম আমরা সীমিত আকারে চালু রাখি। তবে আমরা বহিরাঙ্গনে কাউকে এই সময়ে পাঠাই নাই এবং নতুন কোনো মামলা গ্রহণ করিনি। এই মুহূর্তে ৩৯টি মানবতা বিরোধী অপরাধ মামলা বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে 4 মাস ধরে শিল্পকলা একাডেমি সহ সব সাংস্কৃতিক মঞ্চে নাটক প্রদর্শনী বন্ধ। গ্রুপ থিয়েটার ফেডারেশন বলছে এখনই মঞ্চ খুলে দেওয়ার পরিকল্পনা নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে থিয়েটার খুলে দেওয়া যেতে পারে বলে মনে করছেন মঞ্চকর্মীরা। করোনাকালে সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা থিয়েটার। কেননা মঞ্চায়ন শিল্পী, কলাকুশলী ও দর্শকের সরাসরি অংশগ্রহণের একটি বিনোদন মাধ্যম। করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘ 4 মাস বন্ধ মঞ্চ নাটক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় শিল্পী, কলাকুশলীরা। তবে দ্রুত করোনার প্রকোপ না কমলে বিশেষ উপায়ে প্রদর্শনীর কথা ভাবছেন নাট্যকর্মীরা। আশা করছি আমরা সংকট উত্তরণের আগেই মঞ্চে ফিরতে পারবো। সেটি বিশেষভাবে বসার ব্যবস্থাপনা, তারপরে যখন তারা ঢুকছেন মঞ্চে সেই সময় ডিসইনফেক্ট করা এবং সিটগুলোকে ডিসইনফেক্ট করে রাখা ইত্যাদির মাধ্যমে হয়তো আমরা দর্শককে ফেরাতে পারবো। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বলছে কোনো জায়গায় এখন করোনার সংক্রমণ ঝুঁকির বাইরে নেই। তারপরও জীবন জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য ক্ষেত্রের মতো মঞ্চনাটকও ধীরে ধীরে খুলে দিতে হবে। প্যান্ডেমিক যদি যখন একটু কমে যাবে তখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে আমরা 7 দিন ব্যাপী একটি মঞ্চনাট্য উৎসব করব, যেখানে শুধুমাত্র যারা কোভিড-19 যোদ্ধা তাদেরকে নিয়ে আমরা একটি নাট্যোৎসব করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেই দিয়েছে করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে। তাই করোনাকে সঙ্গে নিয়ে থিয়েটার চর্চাও চালিয়ে যেতে হবে। কিভাবে সম্ভব
সেটাই এখন ভাবনার বিষয়। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে যাচ্ছেন বিক্রম দেরাইস্বামী। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঢাকায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন বিক্রম। প্রায় ১.৫ বছর ধরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন রিভা গাঙ্গুলি দাস। তার পরিবর্তে দায়িত্ব নিতে যাওয়া বিক্রম দেরাইস্বামী বর্তমানে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি দীর্ঘ সময় যুগ্ম সচিব হিসাবে সাউথ ব্লকে বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্কিত বিষয় তদারকি করেছেন। গত কয়েক বছর ধরেই বাংলাদেশে ভারতীয় দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ছিলেন নিয়মিত অতিথি। এর আগে তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি কর্তৃক মৌসুম পূর্ব এডিস সার্ভে 2020 পরবর্তী মনিটরিং কার্যক্রম গত 4/7/2020 তারিখ হতে শুরু হয়েছে, যে আগামী 14/7/2020 তারিখ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে পরিচালিত হবে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির 15টি টিম উক্ত মনিটরিং কার্যক্রমে সিটি কর্পোরেশনের সাথে সরাসরি অংশগ্রহণ করছে। দ্বিতীয় পর্যায়ে এডিস মনিটরিং কার্যক্রমে 4 জুলাই থেকে 11 জুলাই 2020 তারিখ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1, 2, 3, 4, 5, 7 ও 10 নম্বর জোনে সর্বমোট 39টি ওয়ার্ডে এই কার্যক্রমটি পরিচালিত হবে। উক্ত ওয়ার্ডগুলিতে এ যাবৎকালে পরিদর্শনকৃত সর্বমোট বাড়ির সংখ্যা 2649টি। এর মধ্যে 287টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি লক্ষ্য করা যায়। 4 জুলাই থেকে 11 জুলাই 2020 তারিখ পর্যন্ত অভিযান পরিচালনাকালে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সর্বমোট 9,56,000 টাকা জরিমানা করা হয়। মনিটরিং টিমের কর্মকর্তাগণ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল পরিদর্শন করেন। মশার সম্ভাব্য প্রজনন স্থল হিসেবে বাড়ির আশেপাশে পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট, গ্লাস, বোতল, ফুড কন্টেইনার, ফুলের টব ইত্যাদি পরিলক্ষিত হয়। এই সকল মশার সম্ভাব্য প্রজনন স্থলে কীটনাশক স্প্রে করা হয় এবং নির্মূলযোগ্য উৎসসমূহ বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সহযোগিতায় নির্মূল করা হয়। বরাবরের মতোই নির্মাণাধীন ভবনে প্লাস্টিকের ড্রাম, লিফটের গর্ত, পানির মিটারের গর্ত, নিমজ্জিত মেঝে ও ভবন নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে পানি জমে থাকতে দেখা যায়। কিছু ভবনের আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এ জমাটবদ্ধ পানির উপস্থিতি পরিলক্ষিত হয়, যা মশার সম্ভাব্য প্রজনন স্থল। পরিত্যক্ত টায়ার আরেকটি খুব সাধারণ মশার প্রজনন স্থল। কাজেই আমরা মশার প্রজনন স্থলগুলিকে বিষয়ে সজাগ থাকব, কোথাও যেন পানি জমা হয়ে না থাকে এই ব্যাপারে সজাগ থেকে কোভিড এর সাথে সাথে আমাদের এই বর্তমান মৌসুম এডিস ম্যালেরিয়া মশাবাহিত যা রোগ, ডেঙ্গু এবং এডিস বাহিত রোগ, এগুলো বিষয়ের জন্য আমরা সতর্ক থাকি, সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 77টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা কার্যক্রম চলমান আছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,210টি, পরীক্ষা হয়েছে 11,059টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,40,524টি। নমুনা যা শনাক্ত হয়েছে, যা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,666 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,83,795 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.11% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.54%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,580 জন এবং এ পর্যন্ত সুস্থ 93,614 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 50.93%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 47 জন, এ পর্যন্ত 2,352 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 36 জন পুরুষ, 11 জন নারী। এ পর্যন্ত 1,860 জন পুরুষ এবং 492 জন নারী মৃত্যুবরণ করেছেন। শতকরা হারে
79.08% পুরুষ এবং 20.92% নারী। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 বছর একজন, 21 থেকে 30 বছরের 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছরের 6 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের শতকরা হার 0 থেকে 10 বছর 0.60%, 11 থেকে 20 1.15%, 21 থেকে 30 3.23%, 31 থেকে 40 7.06%, 41 থেকে 50 14.50%, 51 থেকে 60 29.80% এবং 60 ঊর্ধ্ব 43.66%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে 23 জন, চট্টগ্রাম 6 জন, রাজশাহী 4 জন, খুলনা 6 জন, বরিশাল 2 জন, রংপুর 2 জন এবং সিলেট বিভাগে 4 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর শতকরা হার ঢাকা বিভাগ 50%, চট্টগ্রাম 26.28, রাজশাহী 5.14, খুলনা 5.14, বরিশাল 3.61, সিলেট 4.38, রংপুর 3.10, ময়মনসিংহ 2.34%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন হাসপাতালে 43 জন এবং বাড়িতে 4 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে যেসব কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে সেখানে ভর্তিকৃত রোগীর সংখ্যা 2103 জন, সাধারণ শয্যা খালি আছে 4202টি। ঢাকা মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছে 103 জন, শয্যা খালি আছে 39টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 313 জন, খালি আছে 344টি। চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যায় 20 জন রোগী ভর্তি আছে, খালি আছে 19টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছে 1838 জন এবং খালি আছে 5864টি শয্যা। আইসিইউতে সারা দেশের অন্যান্য হাসপাতালে 87 জন ভর্তি আছে এবং খালি আছে 106টি আইসিইউ শয্যা। সারা দেশে ডেডিকেটেড হাসপাতালের সাধারণ শয্যা সংখ্যা 14,664টি, রোগী ভর্তি আছে সারা দেশে 4,254 জন এবং খালি আছে 10,410টি শয্যা। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 374টি, রোগী ভর্তি আছে 210 জন এবং খালি আছে 164টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,275টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলা 158টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 105টি। তাছাড়া সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর প্রক্রিয়া অনেক হাসপাতালেই প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক হাসপাতালে এই কার্যক্রম চলমান। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 737 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছে 909 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 36,505 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 19,186 জন। বর্তমান আইসোলেশনে আছেন 17,319 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,531 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,93,854 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,900 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,30,771 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,083 জন। কোভিড-19 বিষয়ে সুরক্ষা সামগ্রী সর্বমোট মজুদ বিবরণ: বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 13,81,357, বিভিন্ন ক্যাটাগরি এবং লেবেলের মাস্ক 66,88,994, পিপিই 11,47,860 এবং ফেস শিল্ড ও গগলস 13,12,020 পিস। এই মজুদগুলি আইসিআর, ডাব্লিউপি, ইআরপিপি, ডিআরএস এবং সিএমএসডি একত্রিত মজুদ। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,90,388টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,60,52,954টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,474 জন।
24 ঘন্টায় যুক্ত হয়েছেন আরো 2 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4217 জন চিকিৎসক। 1753 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1507 জন, সকল স্থল বন্দরে 52 জন, 2টি সমুদ্র বন্দরে 994 জন। এই সকল বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,52,447 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 31,981 জন। এ পর্যন্ত শনাক্ত 10,97,074 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 608 জন। এ পর্যন্ত 27,990 জন। বিশ্বে শনাক্ত হয়েছেন 24 ঘন্টায় 2,19,983 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,23,22,395 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,286 জন এবং এ পর্যন্ত 5,56,335 জন। এই বিশ্ব পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 জুলাই 2020। এই ছিল আমাদের হাতে তথ্য। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলছিল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি বিশ্বের করোনা পরিস্থিতির খবরে। বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো 5,67,000। এর মধ্যে 24 ঘন্টায় মারা গেছেন প্রায় 5,000 জন। এ পর্যন্ত আক্রান্ত 1,28,00,000-এর বেশি। একদিনে নতুন শনাক্ত 2,14,000-এর বেশি। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বেশ কয়েকটি দেশ। কয়েকদিন পর ব্রাজিলে কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় 36,000 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 18,40,000-এর বেশি। রোববার মেক্সিকোতে করোনায় মারা গেছেন 500-এরও বেশি মানুষ। নতুন 6,000-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 2,95,000। করোনা সংক্রমণ ঠেকাতে বেলজিয়াম ও ইংল্যান্ডে জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। একই নির্দেশনা জারি হয়েছে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্রেও। প্রায় 4 মাস পর শনিবার খুলেছে ফ্লোরিডার ডিজনিল্যান্ড থিম পার্ক। দীর্ঘদিন অবহেলা করার পর অবশেষে মাস্ক পরতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শনিবার সামরিক হাসপাতাল পরিদর্শনের সময় মাস্ক পরেন তিনি। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছেন 61,000-এর বেশি মানুষ। 24 ঘন্টায় 700-এরও বেশি জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 1,37,000। এদিকে জাপানের 2টি মার্কিন নৌঘাঁটিতে অর্ধশত সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তথ্য তলব করেছে ওকিনাওয়া দ্বীপ কর্তৃপক্ষ। দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শিকার অস্ট্রেলিয়ায় শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 250 জন। 3 থেকে 10 জুলাই পর্যন্ত সিডনির দক্ষিণ পশ্চিমের ক্রসরোডস হোটেলে যাওয়াদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি এই হোটেল থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে। করোনার ক্ষয়ক্ষতি পোষাতে $408 মিলিয়ন নতুন প্যাকেজ ঘোষণা করেছে দুবাই। ইরানে করোনা পরিস্থিতির অবনতি হলেও অর্থনীতি বাঁচাতে নতুন করে কড়াকড়ি আরোপ সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। সেখানে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 2,55,000-এর বেশি। মারা গেছেন 12,500-এর বেশি মানুষ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।